ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। আমাদের আজকের গল্প শতবর্ষ পুরনো সেই রোজ গার্ডেন প্যালেসকে ঘিরেই। রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকার KM দাস লেনে অবস্থিত এই রোজ গার্ডেন প্যালেস। রোজ গার্ডেন প্যালেস খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে গুগল ম্যাপ। 10 বছরের ঊর্ধ্বে যে কেউ প্রবেশ করতে চাইলে টিকিট মূল্য গুনতে হবে 30 টাকা। তবে 10 বছরের কম বয়স হলে প্রবেশ মূল্য একেবারেই ফ্রি। কথিত আছে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এরপরে তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরির সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয়। বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নামকরণ করা হয় রোজ গার্ডেন। ঋষিকেশ দাস বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানান জাতের গোলাপের চারা নিয়ে আসেন। সেই গোলাপের চারা রোপণ করেন তারই প্রাসাদের আঙিনায়। প্রায় 22 বিঘা জমির উপরে স্থাপিত হয়েছিল এই রোজ গার্ডেন প্যালেসটি। প্যালেসটির স্থাপত্যে করিন্থীয় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। ব্যবসায়ী ঋষিকেশ দাস তার সর্বোচ্চ খরচ করেই এই প্রাসাদটি নির্মাণ করেন, যার পরিপ্রেক্ষিতে ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। পরবর্তীতে 1937 সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রয় করতে বাধ্য হন। প্রাসাদটির নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল। প্রাথমিকভাবে 22 বিঘা জমির উপরে রোজ গার্ডেন প্যালেস নির্মাণ করা হয়েছিল। তবে রেল লাইন নির্মাণ করার জন্য সরকার সামনের এই অংশ থেকে কিছুটা জায়গা অধিগ্রহণ করেছে। ফলে রোজ গার্ডেন প্যালেসের যে জায়গাটি রয়েছে তার কিছুটা সংকুচিত হয়েছে। 1944 সালে কাজী আব্দুর রশিদ মারা যান। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যার ডাকনাম ছিল হুমায়ুন। ফলে পুরান ঢাকার অনেকেই এই বাড়িটিকে হুমায়ুন সাহেবের বাড়ি নামেও চিনে থাকেন। এই ভবনে আওয়ামী লীগের গোড়াপত্তন শুরু হয়। 1949 সালের 23 জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, বর্তমানে আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হলেও পরবর্তীতে 1955 সালে মাওলানা ভাসানীর উদ্যোগে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। রোজ গার্ডেন প্যালেসটির বাগানটি সুদৃশ্য ফোয়ারা এবং পাথরের মূর্তি দ্বারা সজ্জিত ছিল, যার নিচতলায় রয়েছে মোট 8টি কামরা। প্রথম তলায় প্রবেশের পর পশ্চিমাংশের বাম দিকে আছে ওপরে তলায় যাওয়ার জন্য বৃত্তাকার একটি সিঁড়ি। সেখান থেকে প্যালেসটির বাইরের যে অংশ রয়েছে পিছন দিক থেকে পুকুরের খুব সুন্দর একটি দৃশ্য দেখা যায়। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচঘর রয়েছে। কারুকার্য খচিত প্রত্যেকটি কামরায় ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। প্রতিটি কামরাতেই রয়েছে তাদের ব্যবহৃত নানান ধরনের দামি দামি আসবাবপত্র। তবে এই আসবাবপত্রগুলো কারা ব্যবহার করতেন সে সম্পর্কে তেমন কোনো ধারণাই এখানে দেওয়া নেই।
কারুকার্য খচিত প্যালেসটির প্রতিটি অংশ দেখলেই বোঝা যায় ঋষিকেশ দাস টাকা খরচ করতে কখনোই কৃপণতা করেননি। কামরার দুইটি অংশে মোট 4টি ছবি দেখা গিয়েছে, তবে এই ছবিগুলো কার ছিল সে সম্পর্কে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি। ওপরের তলায় প্রতিটি খিলানের উপরে একটি করে পোডিয়াম আছে। টিম্পেনামগুলো লতাপাতার নকশা এবং বেলজিয়ামে তৈরি রঙিন কাঁচ দ্বারা শোভিত। এর সামনে আছে বাইরের দিকে উপবৃত্তাকার ঝুল বারান্দা। এর দুপাশে একটি করে করিন্থীয় পিলার রয়েছে। (1970 সালে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেসের ইজারা নেয়। হারানো দিন নামের জনপ্রিয় চলচ্চিত্র শুটিং নির্মাণ করা হয়েছিল এই বাড়িতেই। রোজ গার্ডেন প্যালেসের পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি বাঁধানো পাকা ঘাট রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করেন, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে মালিকানা সত্ত্ব ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব। 1995 সালে কাজী আব্দুর রকিব ইন্তেকাল করেন। এরপর থেকে তার স্ত্রী লায়লা রকিবের মালিকানায় রয়েছিল এই ভবনটি। 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি প্রায় 332 কোটি টাকা মূল্যে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে এর কিছুটা সংস্কার করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন। খানিকটা সময় নিয়ে যে কেউ ঘুরে আসতে পারেন ইতিহাস বিজড়িত শতবর্ষী পুরনো এই জমিদার বাড়িটি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।